আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির আইন অধিকার অনুষ্ঠানে। আমাদের আইন অধিকার এই প্রোগ্রামটি মূলত আইন বিষয়ক প্রোগ্রাম এবং এটা প্রতি শনিবার দুপুর 12:30টায় এনটিভিতে আপনারা দেখতে পারেন। প্রিয় দর্শক, আশা করি এনটিভি সকল দর্শক আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এনটিভির আইন অধিকার অনুষ্ঠানে আমি সামিয়া ফেরদৌস আছি আপনাদের সাথে। এছাড়া স্টুডিওতে আমার সাথে আছেন আপনাদের সবার প্রিয় আইনজীবী ব্যারিস্টার সলিসিটর আবু মোহাম্মদ মঞ্জুর আহসান রেজা। প্রিয় দর্শক, আমরা আইন অধিকার অনুষ্ঠানে মূলত আপনাদের কোশ্চেনগুলো নিয়ে থাকি। ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন আনসার নেওয়ার জন্য আপনারা আমার অতিথির সাথে কথা বলতে পারেন। স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন। আপনার লিগ্যাল আপডেট জানতে পারবেন, বিভিন্ন সেগমেন্টে আমরা দিয়ে দিব। দর্শক, চলুন আইন অধিকার অনুষ্ঠানে আপনাদেরকে সাথে নিয়ে আমন্ত্রণ জানাই আমার সম্মানিত অতিথি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো আছি। আপনাকে অগ্রিম বাংলা নববর্ষের শুভেচ্ছা। ভাই কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, মোটামুটি একটু শরীর অসুস্থ বাট আছি। তো কালকে তো বাংলা নববর্ষ এবং সেটার জন্য সমস্ত বিশ্বের যেখানে যত বাঙালি আছেন সবাইকে আমার বাঙালি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। একটু বোধহয় বাংলা নববর্ষ নিয়ে একটু কথা বলা দরকার। আমরা প্রায় অনেক সময় একটু আইনের বাইরেও চলে যাই, আমার মনে হয় কিছু কিছু বলতে হয়। এই যে বাংলা নববর্ষ, কিন্তু এর ঠিক সঠিক ইতিহাস আমরা জানি না, নানা ধরনের মতান্তর আছে। কেউ কেউ বলেন যে বাঙালি রাজা যখন ছিলেন শশাঙ্ক, 7ম সেঞ্চুরির রাজা, তখন একটা বাংলা সন চালু হয়েছিল। আবার বলা হয় যে বিক্রমাব্দের সময়, এবং বিক্রমাব্দ যেটা এটা কিন্তু যে বিক্রমাব্দ বলা হয় বাংলা, মানে বাংলার কোনো কোনো গ্রামে এখনও এই সনটা চলে। এটা কিন্তু আসলে খ্রিস্টীয় সনের চেয়েও কিন্তু পুরাতন, এবং খ্রিস্টীয় সনের 57 বছর আগে এই সনটা প্রচলিত হয়েছিল। বাট এখন যেটাকে আমরা বাংলা সন বলছি, এটা কিন্তু আসলে কার জানা, এটা কিন্তু অনেকেই ঠিক জানে না। এটা কিন্তু আসলে বাদশাহ আকবরের আমলে এই সনের প্রবর্তন হয়েছে। এবং এই সময় বাংলাতে মুঘলদের যে কি বলে প্রতিনিধি ছিলেন, তিনি ছিলেন রাজা টোডরমল। এখন আগে ওই সময় কিন্তু মুঘলদের সব কার্যকলাপ কিন্তু তারা ওই আপনার কি বলে তারা পালন করতেন ইসলামিক যে হিজরি সন আছে, হিজরি সন হিসেবে পালন করতেন। তা আপনি জানেন যে হিজরি যে সনটা, ইসলামী যে ক্যালেন্ডারটা, এটা কিন্তু চন্দ্রমাস, চন্দ্র বছর। আপনি জানেন যে চন্দ্র কিন্তু প্রতি 29 বা 29.5 দিনে চন্দ্র একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। সেই হিসাবে আপনি দেখেছেন যে চাঁদ অমাবস্যা হয় এবং আবার চাঁদ ওঠে পূর্ণিমা অমাবস্যা। এটা যে তাদের একটা দুটো পক্ষ আছে, আপনি কৃষ্ণ পক্ষ আর শুক্লপক্ষ আপনি জানেন এগুলি। তো এই জন্যে লুনার ক্যালেন্ডারে আমরা যেটা দেখি, চন্দ্রমাসে কখনো 29 দিনে মাস, কখনো 30 দিনে মাস হয়। তো এই কারণে দেখা যায় যে প্রতি বছর যদি আপনি সোলার ক্যালেন্ডার সৌর বছরের সাথে তুলনা করেন, তো প্রতি বছরই কিন্তু 10-12 দিন করে এই লুনার ক্যালেন্ডারটা এগিয়ে আসে। এই জন্য আপনি আজকে যেদিন ঈদ করেন, পরের বছর কিন্তু ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ওই দিনই কিন্তু ঈদ করেন না, এটা 10-12 দিন আগে চলে আসে। এখন এই হিজরি সন নিয়ে যে সমস্যাটা বাংলায় দেখা দিল, কারণ তখন তো যে মানুষ তারা যে ট্যাক্স দিত পণ্যের পরে, কারণ বাংলাতে মূল উৎপাদন ছিল শস্য, বিভিন্ন ফসলাদি উৎপাদন হতো, সেই ফসলের একটা অংশ তারা ট্যাক্স হিসেবে দিত। এর ফলে কি হলো, এই সময় নির্ধারণ করা কঠিন, কারণ প্রতি 10-12 দিন পর প্রতি বছর যদি 10-12 দিন করে মাসটা এগিয়ে আসে, আবার দেখা যায় যে আপনার 3 বছর পরে পুরো 1 মাসের পরিবর্তন হয়ে গেছে। ফলে আপনি কোন মাসে জন্য আপনি নির্ধারণ করবেন যে তারা ট্যাক্স দেবে। তো ফলে একটা সৌর একটা বছর করার প্রয়োজনীয়তা পড়ল। তখন বাদশাহ আকবর তার রাজ জ্যোতিষী ফতেউল্লাহ সিরাজিকে উনি বললেন যে তুমি একটা নতুন একটা ক্যালেন্ডার বানাও, বাংলা ক্যালেন্ডার। উনি বানালেন এটাকে, আমাদের বাদশাহ আলমগীর, বাদশাহ আকবর এর নাম দিলেন তারিখে এলাহি, বাংলায় এলাহি সন। আপনি জানেন যে আকবরের এলাহি শব্দের প্রতি কেন যেন একটা দুর্বলতা ছিল, যে উনি একটা একটা গজ বানিয়েছিলেন মাপের জন্যে, সেটার নাম দিয়েছিলেন এলাহি গজ। একটা ধর্মও উনি একটা বানিয়েছিলেন, আপনি নিশ্চয়ই জানেন, তার নামও দিয়েছিলেন দিনে এলাহি। এভাবে তারিখে এলাহি বা এলাহি সনের জন্ম হলো। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, যদিও এটা আমরা দেখতে পাচ্ছি যেটা 16 শতাব্দীতে
কারণ আকবর তো রাজত্ব করেছেন 1556 থেকে 1605 পর্যন্ত। তো যদিও এটা 16 শতাব্দীতে এই সালটা আসলো, কিন্তু 0 ইয়ার দিয়ে এটা শুরু হলো না। কি করা হলো, ওই সময় যে হিজরি যে সন ছিল 900 সামথিং বছর ছিল, এই ওই সময় থেকেই তারা ওই সনটাকেই তারা প্রথম সন হিসাবে গণ্য করলো। তো ফলে বাংলা সনের বয়স এখন মোটামুটি 500 বছর হলেও আমরা ফাও হিসাবে প্রায় 900 বছর আমরা পেয়ে গেছি। তো সেখান থেকে আসছে। এরপরে আরেকটা জিনিস যেটা আমাদের যে সমস্যা হয়েছিল, যে ইংরেজি সনের সাথে আপনি জানেন যে বিশ্বের সব জায়গায় আমরা মোটামুটি যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা আমরা বাংলায় বলি ইংরেজি সন কিন্তু চলে। এখন বাংলা সনের সাথে ইংরেজি সনের একটু যেই একদিনের পার্থক্য হয়ে যায় অনেক সময়। ফলে যেমন আজকে আপনি যেদিন আপনার জন্মদিন সেলিব্রেট করেন ইংরেজিতে, বাংলাতে কিন্তু দেখা যায় পরের বছর দিনটা হয়তো পাল্টে গেছে। যেমন আমরা দেখতাম যে 21শে ফেব্রুয়ারি কোনো বছর হচ্ছে 8ই ফাল্গুন, কোনো দিন হচ্ছে 9 ফাল্গুন। তো 1987 সালে আমাদের বাংলাদেশে একটা পরিবর্তন করা হয়, করে বাংলা যে ক্যালেন্ডার যেটা আমরা বাংলাদেশে ব্যবহার করি সেটাকে ইংরেজি সনের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিই। ফলে যেটা হয়েছে আপনি জানেন বাংলাতেও কিন্তু লিপ ইয়ার হয়, আমরা প্রতি 4 বছর পরে একবার একটা 366 দিনের একটা বছর হয়। তো এটাকে আমরা ইংরেজি সনের সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার কারণে কি হলো, এখন থেকে প্রতি বছর, যেমন প্রতি বছর এখন থেকে আপনি জানেন যে 14ই এপ্রিল আপনার নববর্ষ হবে। এটা কিন্তু আবার ভারতের পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা এবং ঝাড়খণ্ডে বাঙালিরা যে বাংলা ক্যালেন্ডার পালন করে তাদের সাথে কিন্তু একটা দিন ভিন্ন হয়ে যায়। তারা খুব সম্ভবত 15 তারিখে তারা বোধহয় নববর্ষ পালন করবে। যাই হোক, এই আমাদের বর্তমান যে ক্যালেন্ডার যেটা আমরা দেখছি এটা 1987 সালের বাংলা যে অ্যাডজাস্টমেন্ট হয়েছে সেইটা, সেই জন্য আমরা প্রতি বছর একই দিনে আমরা এটা করতে পারি। এটা অনেক বেশি প্রেডিক্টেবল। ফলে বাংলা আর ইংরেজি আপনি জানেন যে ডেটগুলি সেম, মানে বাংলাতে যেদিন থাকবে ইংরেজিতে যেদিন আসছে ওই দিনই কিন্তু এক বছর পরে আবার একই সাথে ম্যাচ করবে, ডেটা ভ্যারি করবে না। অনেক ধন্যবাদ। অনেক ইন্টারেস্টিং কিছু আমরা তথ্য জানলাম পয়লা বৈশাখ নিয়ে। তো আমরা দর্শকদের ফোন করে যাব, দেখি ফার্স্ট কলার কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে। হ্যালো 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 আচ্ছা, আই থিঙ্ক আমরা আবারও রাজভাইয়ের কাছে ফিরে যাচ্ছি কারণ আমাদের কলার ড্রপ করেছেন। আমরা আমাদের ব্রেক্সিট নিয়ে কথা বলতে পারি। আপনি তো দেখেছেন ব্রেক্সিট কলার ব্যাক করেছেন, আমরা যে কলটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছেন? জি ভালো আছি দর্শক, আপনার প্রশ্নটি রাখতে পারেন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো, আই থিঙ্ক কলার আবার ড্রপ করেছেন। হ্যালো, নেক্সট কলার কে আছে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি আইএলআর এর জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো আমার ওই অ্যাপ্লাইটা রিফিউজ হয়েছে এবং হোম অফিস আমাকে বলেছে যে আমাকে আরো 30 মান্থসের ভিসা দিবে 10 ইয়ার্স রুটে। বাট আমি এখন 5 ইয়ার্স রুটে স্পাউস ভিসায় আছি। আমার ভিসা স্টিল সেপ্টেম্বর পর্যন্ত আছে। সরি আপা, আমি আপনার পুরো প্রশ্নটা ঠিক বুঝিনি। আপনি বললেন যে আপনি আইলার জন্য অ্যাপ্লাই করেছিলেন কিন্তু আপনাকে আইলার না দিয়ে তারা আপনাকে 10 ইয়ারের রুটে ফেলে দিয়েছে। তার মানে আপনি তো স্পাউস রুটে আইলার চেয়েছিলেন, তাই তো? জি, আমি স্পাউস রুটে আইলার চেয়েছিলাম। আচ্ছা, কিন্তু আপনার কোন ম্যান্ডেটরি ডকুমেন্ট আপনার মিসিং হলো যে কারণে তারা আপনাকে? না, আমার কোনো ডকুমেন্ট মিসিং হয় নাই। এটা প্রবলেম হয়েছে আমার এর আগে যখন আমি সেকেন্ড এক্সটেনশন করেছিলাম তখন আমার একটা রিফিউজ হয়েছিল, ওইটা আমার কোর্ট আপিল হয়েছে। তো কোর্টে আর কি জাজ আমাকে আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে বলেছিলেন। জি, দেন আমি ফ্রেশ অ্যাপ্লিকেশন করার পরে যে ভিসাটা পেয়েছিলাম সেটা আমার এই স্টিল সেপ্টেম্বর পর্যন্ত আছে। হ্যাঁ, কিন্তু ওই যে আপনি যে সেকেন্ড যে ভিসাটা পেয়েছিলেন এটা কি আপনি স্পাউস ভিসা পেয়েছিলেন নাকি হিউম্যান রাইটস ভিসা পেলেন? না 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 না, ওইটা স্পাউস ভিসা আন্ডারে পেয়েছি আমি। জি, ওই কার্ডে লেখা আছে স্পাউস ভিসা। জি। তাহলে হোম অফিস আপনাকে, তারা যে রিফিউজ করলো আইলার, তারা আপনাকে কি বললো, কোন গ্রাউন্ডে তারা আপনাকে রিফিউজ করলো?
হোম অফিস এনএক্স এ একটা কি গ্রাউন্ড আছে। আপনি যদি যদি আরেকবার আপনার ডিসিশনটা দেখেন, একটু পড়েন, পড়ে যদি আবার জি জি আমাদেরকে ফোন করেন, নইলে আমরা না জানলে তো ঠিক বুঝতে পারবো না হোম অফিস। জি, আমি আমি বলছি আপনাকে, ওই ডিসিশনটার মধ্যে লেখা আছে যে in order to qualify for settlement, you must have completed a continuous period of at least 60 months in the route that you were last granted under. As you have not completed a continuous period of at least 60 months with limited leave as a partner, so paragraph RLTRP 1.1, and you fail to meet requirement of ILRP. ভাই, As you do not আপনারটা meet যেটা the পড়ে আমার কাছে above মনে হচ্ছে যে আপনার eligibility বোধহয় requirement. টাইম শর্ট হয়ে যাওয়ার কারণে আপনার বোধহয় 5 বছর পূর্ণ হয়নি তাদের হিসেব অনুযায়ী, সেই কারণে আপনার এটা হয়েছে। আপনি যদি মনে করেন যে আপনার 5 বছর আসলে পূর্ণ হয়েছে, হোম অফিস মিস্টেক করেছে, তো সেই কারণে তখন আপনি কিন্তু জুডিশিয়াল রিভিউ করতে পারেন। জুডিশিয়াল রিভিউ করে বলতে পারেন হোম অফিসের মিস্টেক হয়েছে, আমি ঠিকই 5 বছর স্পাউস লিভ পূর্ণ করেছি। ওরা কি বলেছে যে কখন আপনার 5 বছর পূর্ণ হবে? আমার যে লেটারটা গ্র্যান্ট করেছিল এই ভিসার আন্ডারে, সেটার মধ্যে অবশ্য লেখা যে ইউ মে এলিজিবল টু অ্যাপ্লাই ফর সেটেলমেন্ট আফটার কমপ্লিটিং এ 5 ইয়ার্স রুট। কিন্তু তারা কি কোনো ডেট বলেছিল যে কবে আপনার 5 ইয়ার্স রুট পূর্ণ হবে? না, এখানে কোনো ডেট বলে নাই। আমি এই সেকেন্ড এক্সটেনশনের ভিসাটা পেয়েছিলাম 2 ফেব্রুয়ারি 2017। জি। আর এটা আমার স্টিল আছে সেপ্টেম্বর 2017 পর্যন্ত। তো তাহলে তো তাদের হিসেব অনুযায়ী আপনার 2 বছর হয়েছে, আপনার 2.5 বছর হয় নাই মনে হয়, সে কারণে তারা আপনাকে রিফিউজ কিন্তু করেছে। এর আগে আমি ফার্স্ট ভিসাটা পেয়েছিলাম 2013-এ। জি। সেই 2013-এ যেই স্পাউস ভিসাটা আমি পেয়েছিলাম 2.5 ইয়ার্স, সেটা আমার কমপ্লিট হয়েছিল 2014 আগস্ট 2014-এ। জি। দেন আমি সেকেন্ড এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, যেটা আমার রিফিউজ হয়েছিল, এবং আমার কোর্ট আপিল হয়েছে 2016-এর ডিসেম্বরে। জি। আমার কাছে পেয়েছি 10th of জানুয়ারি। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা বোধহয় আপনার ওই টাইমটা তারা কাউন্ট করছে আগের 2.5 বছর, আর এই যে আপনি 2017-র ফেব্রুয়ারি থেকে পেলেন, তারা বোধহয় এখান থেকে তারা টাইম কাউন্ট করছে। আপনার যে পিরিয়ডটা আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছিল তারা বোধহয় কাউন্ট করছে না। তা আমার মনে হয় যে এটা নিয়ে একটু বোঝা দরকার, এবং ওদেরকে আপনার চিঠি লিখে আপনি এক্সপ্লেনেশন চাইতে পারেন, বা আপনি যদি তাদেরকে একটা জুডিশিয়াল রিভিউ করার জন্য একটা প্রি অ্যাকশন প্রোটোকল দেন, তাহলে আমার ধারণা তার আরও এলাবোরেটলি তারা আপনাকে জানিয়ে দেবে যে কেন তারা মনে করছে যে আপনার 5 বছর আপনি পূর্ণ করেননি। তো আমার আপাতত যেটা মনে হচ্ছে, আমি তো আপনার কাগজ দেখিনি বা ব্যাকগ্রাউন্ড জানি না, তারা আপনার ওই যে পিরিয়ডটা আপনি অ্যাপিলে ছিলেন বা আপনি ওয়েটিংয়ে ছিলেন, এই টার্মটা তারা যে কোনো কারণে তারা কাউন্ট করছে না। সেই কারণে তারা মনে করছে যে আপনার 5 বছর, বা তারা এমনও হতে পারে যে তারা হয়তো মনে করতে পারে যে আপনার এই যে 2.5 বছর এখান থেকেই বোধহয় আপনার শুরু হয়েছে। তো আপনি একটু ভালো করে দেখেন, কারণ আপনাকে একবার হিউম্যান রাইটসের রুটে দিলে আপনার জন্য কিন্তু আবার ওই 5 ইয়ার্স রুটে ফিরে যাওয়াটা কঠিন হতে পারে। না, সেটাই আমি 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 সেজন্য ওনাদেরকে আমি একটা লেটার পাঠিয়েছি যে আমি আপনার মানে আরেকবার তারা কনসিডার করার জন্য আমার আইএলআরটা, অথবা আমি ওই অ্যাপ্লিকেশনটা উইথড্র করতে চাই। জি, এটা যেহেতু আপনার একবার ডিসিশন হয়ে গেছে, তারা তো অ্যাপ্লিকেশন উইথড্র করতে পারবে না বা করবে না, বাট আপনাকে একটু জানতে হবে। আপনি যদি তাদেরকে একটু ব্যাখ্যা করে বলেন যে আমাকে তুমি একটু ব্যাখ্যা করে বলো। আমি যে এখন যে তারা আমাকে 10 ইয়ার্স রুটে বলছে যে যদি আমি হেলথ চার্জটা দেই তাহলে আমাকে তারা 10 ইয়ার্স রুটে 30 মান্থসের ভিসা দিবে, বাট ওইটা আমি নিচ্ছি না। ওইটা যদি আমি না নেই, এখন আমার এই যে সেপ্টেম্বর পর্যন্ত যে ভিসাটা আছে ওইটা তো আমার
কন্টিনিউ থাকবে। ওটা আপনার কন্টিনিউ থাকবে, কিন্তু আমার মনে হয় আপনাকে একটু তাদের কাছে এক্সপ্লেনেশন চাইতে হবে যে আপনি সেপ্টেম্বরে অ্যাপ্লাই করলে তারা আপনার 5 বছর হয়েছে বলে তারা ধরবে কিনা। বলে একটু তাদেরকে লিখে বলেন যে আমি তো কনফিউজ, তুমি আমাকে জি, আমি বলো। ওইটাও লিখছি যে আমি কি সেপ্টেম্বরে আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা, সেটাও আমি তাদেরকে জি জি, ঠিক আছে, আপনি লেটারে ঠিকই লিখেছেন। লিখছি। আপনি ওদেরকে ব্যাখ্যা করে বলতে বলেন যে অ্যাকর্ডিং টু ইয়োর ক্যালকুলেশন ওয়েন উড আই কোয়ালিফাই ফর ইনডিফিনিট লিভ টু রিমেন। জি জি, আমি অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা নিজে করেছিলাম, সেজন্য আমি ওনাদেরকে আমি লিখেছিও যে আমি নিজে করেছি এবং এটা আমি ভুলে অ্যাপ্লিকেশনটা করেছি, যে কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমি কখন কোয়ালিফাই করব জি, ঠিক আইএলআর আছে, এর জন্য। আপনি যেহেতু চিঠি চিঠি লিখেছেন আশা করি আপনি একটা উত্তর পেয়ে যাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাজ ভাই, থ্যাংক ইউ প্রিয় কলার। আমরা শর্ট ব্রেকে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আবারও ব্যাক করব। আপনারা আশা করছি আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক।